হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় হতে 1971 সালের মুজিবনগর সরকার এবং জাতীয় চার নেতা সম্পর্কে জানব। তার আগে তোমাদের বলে নেই, গত এপিসোডে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তা নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাই না? আমরা আগের এপিসোডে জেনেছিলাম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধ হতে 25শে মার্চ রাতের গণহত্যা সম্পর্কে। বন্ধুরা, তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বহু মানুষ পাকিস্তানি বাহিনীর অত্যাচারে দেশ ত্যাগ করে সীমান্ত পার হয়ে যায়। পাকিস্তান বাহিনী এবং তাদের দোসরদের হত্যা, ধর্ষণ ও নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে 26শে মার্চ থেকে মানুষ শহর ছেড়ে গ্রামে আশ্রয় নিতে থাকে। পরে অবস্থার আরও অবনতি দেখে তারা পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্তবর্তী বিভিন্ন রাজ্যে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করে। শরণার্থীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ব্যাপকভাবে প্রভাবিত করে। বন্ধুরা, তারা ভারতে আশ্রয় নিলে সেখানে নানা সমস্যার সৃষ্টি হয়। ভারতের কোনো কোনো অঞ্চলের শরণার্থীর সংখ্যা সেখানের মূল জনসংখ্যার চেয়েও বেশি ছিল। তবে এই সময় অধিকাংশ মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল, কারণ মিয়ানমার শরণার্থীদের ব্যাপারে খুব একটা আন্তরিক ছিল না। ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, মধ্যপ্রদেশ, মেঘালয়ে অনেক বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। এপ্রিল মাসের দিকে শরণার্থী সংকট ব্যাপক আকার ধারণ করে। ক্যাম্পের হিসাব মতে প্রায় 1 কোটি মানুষ এই সময় ভারতে আশ্রয় নিয়েছিল। তবে এর বাইরেও অনেক মানুষ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অল্প সময়ে এত বেশি শরণার্থী আর কোথাও যায়নি। বন্ধুরা, এ সময়ে বাংলাদেশের যেসব নেতা ভারতে আশ্রয় গ্রহণ করে মুক্তিযুদ্ধকে একটি সাংগঠনিক রূপ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন, তাদের মধ্যে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, HM কামরুজ্জামান, মিজানুর রহমান চৌধুরী, ক্যাপ্টেন মনসুর আলী, শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমেদ অন্যতম ছিলেন। মুক্তিযুদ্ধকে গতিশীল করার জন্য অনেক নেতৃবৃন্দ ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে তখন সাহায্যের আবেদন করেছিলেন। 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করার পর মুক্তিযুদ্ধ পরিচালনা নেতৃবৃন্দের জন্য কিছুটা সহজ হয়েছিল, কারণ তখন থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য সহযোগিতা আসতে থাকে। মুক্তিযুদ্ধের সময় গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি সরকার। তবে এটি বিভিন্ন নামে পরিচিত ছিল। কখনো অস্থায়ী বাংলাদেশ সরকার, কখনো প্রবাসী বাংলাদেশ সরকারও বলা হয়েছিল। তবে সবচেয়ে বেশি মুজিবনগর সরকার নামে পরিচিত ছিল। এই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল এবং ফলশ্রুতিতে বাংলাদেশ শত্রুমুক্ত হয়। 25শে মার্চের গণহত্যার পরে হাজার হাজার নারী পুরুষ আওয়ামী লীগ নেতা ভারতে আশ্রয় নিয়েছিল। বন্ধুরা, মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য অস্থায়ী সরকার প্রতিষ্ঠার চিন্তাভাবনা তখন থেকেই শুরু হয়। 1 এপ্রিল বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী তাজউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আমির উল ইসলাম ভারতের দিল্লিতে তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের পরিস্থিতির কথা জানান। সে সময় শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে সামরিক সাহায্যের প্রার্থনাও করা হয়েছিল। বাংলাদেশের অস্থায়ী সরকারকে ভারত সরকার স্বীকৃতি দেয়। আওয়ামী লীগ নেতৃবৃন্দ সরকার গঠনের লক্ষ্যে 1971 সালের 10 এপ্রিল বাংলাদেশের মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতার সনদ এবং
একটি অস্থায়ী সরকার গঠন করে। বন্ধুরা, 1971 সালের 17 এপ্রিল বৈদ্যনাথ তলায় অনুষ্ঠিত সম্মেলনে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে দায়িত্ব বুঝে নেয়। এই সরকারের দায়িত্বে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ, স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান, সেনাবাহিনীর প্রধান ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত MAJ ওসমানী। বন্ধুরা, এবার আমরা জাতীয় চার নেতা সম্পর্কে কিছুটা জেনে নেব। প্রথম অস্থায়ী সরকারের উপরাষ্ট্রপতি হিসেবে যিনি ছিলেন তিনি হচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম। তিনি ছিলেন ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। 1947 সালে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং মুসলিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1970 সালের ঐতিহাসিক নির্বাচনে ময়মনসিংহ 17 আসন থেকে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সংসদে বিপুল ভোটে জয়লাভ করেন এবং তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। বন্ধুরা, 10 এপ্রিল 1971 সাল থেকে 1972 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। তার প্রত্যক্ষ নেতৃত্বে প্রবাসী বাংলাদেশ সরকার 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন দেশ উপহার দিয়েছিল। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নৃশংসভাবে হত্যার পর সৈয়দ নজরুল ইসলামকে প্রথমে গৃহবন্দী এবং 23 আগস্ট 1975 সালে তাকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী করা হয়। বন্দী অবস্থায় 3রা নভেম্বর তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বন্ধুরা, এবার আমরা জানব তাজউদ্দিন আহমেদ সম্পর্কে। তিনি ছিলেন গাজীপুর জেলার বাসিন্দা। 1950 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে BA সম্মান লাভ করেছিলেন। 1943 সালে তাজউদ্দিন আহমেদ মুসলিম লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। বন্ধুরা, 10 এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতা সনদ ঘোষণা করা হয়। 11 এপ্রিল তাজউদ্দিন বেতারে ভাষণ দিয়েছিলেন। 17 এপ্রিল মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 1973 সালে ঢাকার 22 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম জাতীয় বাজেট পেশ করেন এবং প্রথম পাঠশালা পরিকল্পনাও প্রণয়ন করেছিলেন। 1975 সালের আগস্টে তাকে গৃহবন্দী করা হয়। 3রা নভেম্বর কারাগারের ভেতরে তাজউদ্দিন আহমেদকে নৃশংসভাবে হত্যা করা হয়, যা বাংলাদেশের ইতিহাসে কুখ্যাত জেল হত্যা নামে পরিচিত। বন্ধুরা, এবারে আমরা এম মনসুর আলীর ব্যাপারে জানব। তিনি ছিলেন অস্থায়ী সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে। 1972 সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরে মন্ত্রিপরিষদ গঠন করলে মনসুর আলী প্রথমে যোগাযোগ এবং পরে স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1975 সালে বঙ্গবন্ধু কর্তৃক গঠিত বাকশালের সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন তিনি। তবে 1975 সালের 3রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘাতকরা তাকে হত্যা করে। বন্ধুরা, অবশেষে বলবো আবু হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান সম্পর্কে। 1970 সালে সারা দেশে যখন অস্থির রাজনৈতিক পরিবেশ বিরাজ করছিল, সেই সময় বঙ্গবন্ধু 5 সদস্য বিশিষ্ট দলীয় হাইকমান্ড গঠন করেন। এই হাইকমান্ডের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কামরুজ্জামান। নবগঠিত মুজিবনগর সরকার তাকে স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুক্তাঞ্চল, শরণার্থী শিবির এবং সীমান্ত এলাকায় দিনরাত পরিশ্রম করেছিলেন। বন্ধুরা, 1971 সালের 22 ডিসেম্বর তিনি দেশে ফিরে এসেছিলেন। 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে এলে আবারও সরকার গঠিত হয়। তখন তিনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তবে 1975 সালের 3রা নভেম্বর ভোরের দিকে বাকি 3 নেতার সাথে তাকেও নির্মমভাবে গুলি করে ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। বন্ধুরা, আশা করি আলোচনাটি সবাই মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝতে পেরেছ। আজ তাহলে এখানেই থামছি। পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8 এর সাথেই থেকো। ধন্যবাদ। বন্ধুরা, এবার চলো এই অধ্যায় থেকে কিছু নোটস জেনে নেই। 1971 সালে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতা সনদ এবং অস্থায়ী সরকার গঠন করা হয়। 1971 সালের 17 এপ্রিল নতুন সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে দায়িত্ব নেন। অস্থায়ী সরকারের গঠন: রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী খন্দকার মোশতাক আহমদ, স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী AHM কামরুজ্জামান, সেনাবাহিনীর প্রধান কর্নেল অবসরপ্রাপ্ত MAG ওসমানী। 1975 সালের 3রা নভেম্বর জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মনসুর আলী, আবু হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।